আমন্ত্রণ ২১ রাতে আমাদের আজকের বিষয় জাতি চিন্তিত সামনে কি হবে। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শাইস্তেখার তারিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। জাতি চিন্তিত সামনে কি হবে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে এই উক্তিটি করেছেন, এই মন্তব্যটি করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যতই সময় যাচ্ছে ততই পুরোপুরি একটি নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা ও মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে। আমি হেলাল ভাইকে দিয়ে শুরু করতে চাই। হেলাল ভাই, এই বক্তব্যের মধ্যে এক ধরনের উদ্বেগ আমরা দেখতে পাই যে আসলে জাতি চিন্তিত সামনে কি হবে, তিনি সেই বিষয়টিও উল্লেখ করেছেন। আপনি কিভাবে দেখেন আসলে তার এই বক্তব্য? দেখুন, আমি নিজেও চিন্তিত এবং আমার ধারণা পুরো দেশবাসী শঙ্কিত যে আসলে আমরা যে জন্য রক্ত দিলাম সেই রক্তের বিনিময়ে আমাদের যে গণতন্ত্র ও প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল সেটা আসলেই প্রতিষ্ঠিত হবে কিনা। কারণ বর্তমান যে যার উপর দায়িত্ব পড়েছে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেবার, এবং শুধু নির্বাচন না, নির্বাচনের সাথে যে সংস্কার প্রস্তাব ছিল, জুলাই সনদ একটা, যে কিভাবে বাংলাদেশ চলবে আগামীতে স্বৈরাচারের পতনের পরে, সেই কিভাবে চলবে তার একটা বাস্তবায়ন প্রক্রিয়া, এবং সেই বাস্তবায়ন জুলাই বাস্তবায়ন হবে কি হবে না তার জন্য রাজনৈতিক দলের মধ্যে বিশ্বাস অবিশ্বাস যে তৈরি হয়েছিল তাকে সমাধান দেওয়ার জন্য গণভোটের আয়োজন, গণভোট অনিয়মতান্ত্রিকভাবেই বলা হয়েছিল। আমি অনেক জায়গা বলেছি যে গণভোটটা আসলে প্রয়োজন ছিল কিনা। তারপরেও সমস্ত রাজনৈতিক দলের আপনার এক ধরনের চাপিয়ে দেওয়া এই গণভোট, সেই গণভোটও সবাই রাজি হলো। তারপরেও শঙ্কা কাটছে না। কেন শঙ্কা কাটছে না? কারণ আপনি দায়িত্ব দিলেন যার উপরে, সেই ডক্টর ইউনূস সরকারের উপরে, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি যে ঐক্যমত কমিশন করলেন, সেই ঐক্যমত কমিশনে দেখেন 2 মাস না 3 মাস ব্যাপী আমরা বিভিন্নভাবে আলোচনা, তর্ক বিতর্ক করে একটা জায়গায় পৌঁছালাম যে দিস ইজ দ্য চার্টার অফ দ্য জুলাই চার্টার। সেই চার্টারে অনেকে সিগনেচার করবে, অনেকে করবে না, কত রকম কথা। শেষ পর্যন্ত এনসিপি বাদে আমরা সবাই স্বাক্ষর করলাম, এবং এনসিপি এও বলল যে বাস্তবায়ন হওয়ার মতো পরিবেশ না হলে তারা স্বাক্ষর করবে না। দ্যাট ডাজ নট মিন তারা এটাকে ডিনাই করছে না, এবং সমস্ত দলই স্বাক্ষরটা করল। দেখেন, স্বাক্ষর আমরা যে বইতে করলাম, পরবর্তীতে আমাদের কাছে যে বইটা সাপ্লাই করা হলো টোটাল ডিফারেন্ট। আমাদের অনেক কিছু বাদ দিয়ে দেওয়া হলো। বাদই যদি দেবেন তাহলে আমাদের সাথে আলোচনা আবার করা প্রশ্নটি সামনে। সুতরাং আমি বলছি যে দায়িত্ব যার কাছে দিলাম তিনি এখন আমাদের অভ্যুত্থানের সমস্ত শক্তির মধ্যে একটা অনৈক্যের বীজ বপন করছে, এবং তিনি এমন ন্যারেটিভ, এমন কথাবার্তা তুলছেন যে কথাগুলো আমাদের ঐক্যমত কমিশনে আলোচনাই হয়নি। যেমন সংবিধান সংস্কার পরিষদ, এটা নিয়ে কোনো আলোচনাই হয়নি আমাদের ঐক্যমত কমিশনে, সেটাও তিনি তুললেন সেখানে। তাহলে এটা কিভাবে আসে? তার মানে এটা, এই যে আপনি বলছেন না যে আমাদের মহাসচিব বলছে যে এটা আশঙ্কা, একটা অনিশ্চয়তা, এবং এটার কারণ যে আপনি এমন একজন লোকের হাতে এই দায়িত্ব দিয়েছেন এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার, তিনি আমাদের সেই গল্পের বানরের মতো, ওই বানরের পিঠা ভাগাভাগির গল্প দেখছেন না? কাউকে বেশি দিচ্ছে, যখন আরেকজন কমপ্লেইন করে যে ওকে বেশি দেওয়া হয়েছে, তখন সেটুকু সে খেয়ে ফেলে, একটু বেশি খেয়ে ফেলে, আর এ বলে তাহলে এ বেশি দেওয়া হয়েছে, এরটা আবার খেয়ে ফেলে। সুতরাং এই ঐক্যমত কমিশন আমি দেখলাম রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেই বানরের পিঠা ভাগের মতো খেলায় মেতে উঠেছে, যে মানে প্রকারান্তরে তিনি এখন, এবং সেই কমিশনই এখন অনৈক্যের একটা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে, যে আমাদের এবং জনগণকে বোঝাচ্ছে যে রাজনৈতিক দলগুলো ঐক্য হচ্ছে না। আরে ভাই, তুমি তো ঐক্য হতে দিচ্ছ না।
যেই কথা তোমার সাথে আমরা বলে আসছি সেই কথা তো আপনি পরবর্তীতে রাখছেন না। আপনি জুলাই সনদ আমাদের কাছ থেকে যেভাবে স্বাক্ষর করে নিলেন, যে কথা বলে, সেই কথাগুলো বাদ দেওয়ার এখতিয়ার কি আপনার আছে? যেমন অনেকে বলছে যে নোট অফ ডিসেন্ট নিয়ে আপনার গণভোট হতে পারে না। আরে ভাই, এইসব তো আলোচনা করে গণভোটই তো হতে পারে না। তারপরেও আমরা রাজনৈতিক বাস্তবতায় আলোচনা করে এক হয়েছি। এখন এই নোট অফ ডিসেন্ট যে আপনি বাদ দিয়ে দিলেন, আপনি একবার কি চিন্তা করলেন না, যদি আপনাদের মতো করে শেষ পর্যন্ত ভোটটা হয়, সেই ভোটে যদি আল্লাহর রহমতে বিএনপি জেতে বা তাদের দল জেতে বা অন্য কোনো দল জেতে, তারাও কিন্তু নোট অফ বিএনপি একা নোট অফ ডিসেন্টে, অনেকেই নোট অফ, তাদের সেই নোট অফ ডিসেন্টগুলোকে তারা কার্যকর করবে না। যেমন একটা দেখেন, আমাদের সংবিধানের মূল নীতি ছিল ৭২-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতা। আমরা ৫ম সংশোধনীর মাধ্যমে সেটা করেছি, আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা এবং বিশ্বাস। আমাদের পার্টির ঘোষণাপত্র সেটা রয়েছে, বিএনপির মূল নীতিও এটা। তা আমরা সংবিধানের মূলনীতিতে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস এটা চাই। আপনি এটা জুলাই সনদে দেননি, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছি। এখন আমরা যদি ক্ষমতা আসলে আমরা এটা বাস্তবায়ন করবো না, তাহলে আপনার এই জুলাই সনদকে তো আপনি হাস্যকর বানাচ্ছেন। আমরা বলেছি যে যে সমস্ত নোট অফ ডিসেন্ট আছে এগুলো সহ জুলাই সনদ হবে, সেখানে ভোটে যারা জিতবে তারা তাদেরটা জুলাই সনদে যা আছে তাও বাস্তবায়ন করবে। আমাদের যে ৩১ দফা আমরা কি বাস্তবায়ন করব না? আমাদের যে ১৯ দফা কর্মসূচি, আমাদের যে ইডিওলজি, এইগুলো বলেই তো আমরা মানুষকে ভোট নিব। জুলাই সনদটা কিন্তু আপনার হিলাল ভাই, জুলাই সনদ স্বাক্ষরের সময় কি এই বিষয়গুলো ছিল না? জুলাই সনদ স্বাক্ষরের সময় নোট অফ ডিসেন্ট সহ ছিল। তারপরে আপনি বললেন যে সংবিধান সংস্কার, এটা ছিল না কিন্তু। তো ২৭০ দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে আপনার এইটা কার্যকর হবে, এটা হয়। এটা হাস্যকর কথা। আমার তো আলেরিয়াস স্যারের মানে কাণ্ডজ্ঞান নিয়ে আমার এখন প্রশ্ন উঠতে লেগে, উনি কোন কাণ্ডজ্ঞানে যারা বসছেন যে সংসদ ছাড়াই অটো একটা সংবিধান পাশ হয়, এইটা আমি কোনোদিন দেখিনি। আর একটা দেখলাম যে কি একটা আদেশ, মানে এইটা কনস্টিটিউশনাল অর্ডার যেটা, ওইটা নাকি বিল আকারে আসবে। আমি তো বলি কি বলে, বিল তো আনে সংসদ সদস্যরা, তাই না? বাইরের থেকে একটা বিল আনে, এটা কিভাবে হয়? সেই জন্যই বলছি যে বানরের পিঠা ভাগাভাগির মতো তারা আমাদের নিয়ে খেলছে, এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে খেলছে। রাজনৈতিক দলগুলো উচিত হবে, যেভাবে রাস্তায় রক্ত ঝরিয়েছে তারা এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, তারা নিশ্চয়ই সবাই একটা নির্বাচন যেটা হবে, ডক্টর ইউনূস যেটা বলেছে ঐতিহাসিক নির্বাচন, তিনি আবারও বলেছেন যে অনেক বড় বাধা এসে নির্বাচনকে ভণ্ডুল করতে পারে। অর্থাৎ তার কথাও কিন্তু ঠিক থাকছে না। তিনি কিন্তু একবার বললো ঐতিহাসিক নির্বাচন, আর একবার বলছে যে বড় কোনো বাধা এসে ভণ্ডুল করতে পারে। আবার আর একজন বলছে যে আমাদের প্রেস সচিব, তিনি বলছেন যে পৃথিবীর কোনো শক্তি নেই, তাই না? তাহলে যদি সেই নির্বাচনটা হয় এবং সেই নির্বাচনটা যাতে সুষ্ঠু গ্রহণযোগ্য হয়, এই জন্য আমরা রাজনৈতিক দলগুলো যেই জয়লাভ করুক, যেই হারুক, আমরা তো বলছি যে একটা জাতীয় সরকার বলছি, কিন্তু সুতরাং এই নির্বাচনটা যদি আমরা সুষ্ঠু গ্রহণযোগ্য করতে পারি, তাহলে এই ঐক্যমত কমিশনের একটা বড় শিক্ষা হবে যে আপনারা যে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে অনৈক্যের বীজ বপন করেছিলেন, আমরা সেখান থেকে বেরিয়ে আসছি। জি হেলাল ভাই, আপনার কাছে আমি আবারও আসবো। আমি এই পর্যায়ে শাহিদ থেকে তারিকের কাছে আসতে চাই। তারিক ভাই, আসলে কি জাতি কি আসলে চিন্তিত সামনে কি হবে এরকম বিষয়? আপনি কি মনে হয়, কি দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে, আজিজুল বারী, হেলাল ভাইকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং এই মুহূর্তে যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। জাতি চিন্তিত কিনা? হ্যাঁ, জাতি চিন্তিত। জাতি চিন্তিত। আমি একটু পেছন থেকে আসি। দেখুন, আমাদের এই ভূখণ্ড, আপনার এই টকশোতে আমি কোনো একদিন বলেছিলাম যে আমাদের এই ভূখণ্ডটি ছিল সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সমৃদ্ধতম একটি ভূখণ্ড। এই ভূখণ্ডের দিকে বারবার লোভের হাত বাড়িয়েছে বিভিন্ন দেশ। এখানকার ভূমিপুত্ররা সেটার বিরুদ্ধে বারবার লড়াই করেছে, সংগ্রাম করেছে, স্বাধীনতা অর্জন করেছে। আমরা একের পর এক রক্তের নজরানা পেশ করে আমরা একটি ভূখণ্ড পেয়েছি, একটি পতাকা পেয়েছি। অন্তত আশা করেছিলাম এই ৫৪ বছরে
জাতি হয়তো আবার সমৃদ্ধির পথ দেখবে। যেখানে ছিলাম আমরা সমৃদ্ধতম ভূখণ্ড, সেই জায়গায় আমরা এখন তলাহীন ঝুড়িতে পরিণত হয়েছি, মিসকিনের জাতিতে পরিণত হয়েছি। স্বাধীনতার পর আমরা আশা করেছিলাম যে একটা নতুন পথে আমরা যাত্রা শুরু করব, আমরা সমৃদ্ধ হব, আমরা উন্নত হব, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। কিন্তু সেই স্বপ্ন কিন্তু দুঃস্বপ্নই রয়ে গেছে। একের পর এক সরকার ক্ষমতায় এসেছে, মানুষের ভাগ্য পরিবর্তনের কথা তারা বলেছেন, কিন্তু আদতে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে নাই। সর্বশেষ, আমি আর মাঝখানের ধারাবাহিকতা বললাম না, সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থানের পর আমরা নতুন যাত্রা শুরু করব বলে আমাদের একটা প্রত্যাশা ছিল, কিন্তু সেই প্রত্যাশা মানুষের মধ্য থেকে ফিকে হতে শুরু করেছে। মানুষ বুঝতে শুরু করেছে যে আমরা যা আশা করেছিলাম তা বোধহয় আর হতে যাচ্ছে না। 24-এর গণ অভ্যুত্থানে আমাদের মধ্যে যে একটা ঐক্য ছিল, একটা দারুণ ঐক্য ছিল যে আমরা দেশটাকে নতুনভাবে গড়ব, সেই গড়ার পথে মনে হয় যে আমরা হোঁচট খেয়েছি। কেন এই অল্প সময়ের মধ্যে ফিকে হয়ে গেল কেন? ফিকে হয়ে গেল কেন? এখানে দেশটা আমাদের কাছে, অনেকের কাছেই গৌণ হয়ে গেছে। আমি বা আমরা মুখ্য হয়ে গেছি। আমরা মুখ্য হয়ে যাওয়ার কারণে, দেশটা গৌণ হয়ে যাওয়ার কারণে যে যার মতো টানাটানি শুরু করেছে। মানে সবাই ক্ষমতায় আসতে চায়, রাজনৈতিক যে কোনো মূল্যে ক্ষমতায় আসতে চায়, রাজনীতি করে, ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করবে। কিন্তু আমরা কি চেয়েছিলাম? গণ অভ্যুত্থানের একটাই ছিল যে দেশের একটা সংস্কার হবে, দেশের রাষ্ট্র সংস্কার হবে। আপনার মনে আছে যে রাষ্ট্র সংস্কার চলছে, রাষ্ট্র মেরামত চলছে। এইটা একটা সুনির্দিষ্ট বার্তা। তার মানে আমি ক্ষমতায় যাই, তারপর রাষ্ট্র মেরামত করব, এটা নয়। এখন রাষ্ট্র মেরামত হবে, রাষ্ট্র মেরামতের পর সবাই ক্ষমতায় আসবে এবং সেই ক্ষমতা দেশের মানুষের কল্যাণে তারা ব্যয় করবে এবং সেটা নিশ্চিত করবে। কিন্তু দেখা যাচ্ছে যে সেই রাষ্ট্র মেরামতের কোনো কিছুই হয় নাই। দুই একটা জায়গা ছাড়া এখনও পর্যন্ত আমরা কোনো সুফল দেখতে পাইনি। একটা ব্যাংক ব্যবস্থাপনায় কিছুটা সুফল আমার দৃষ্টিতে আছে, এছাড়া খুব বেশি দৃষ্টিগ্রাহ্য তেমন কোনো সুফল আমি দেখতে পাই নাই। এখন যে আলামত দেখতে পাচ্ছি তাতে নির্বাচন যেটা হবে সেটা আগের নির্বাচনগুলোর চাইতে যে খুব একটা আলাদা হবে তারও কিন্তু আশা নাই মানুষের কাছে। কারণ লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো আলামত দেখতে পাচ্ছি না, সব কিছু একদিকে ঝুঁকে আছে। এই অবস্থায় আমরা কি আশা করতে পারি? তবে আমি আশা হারাতে চাই না, কারণ আশা হারানোর কোনো সুযোগ নাই। আমাদের এই জাতি সংগ্রামী জাতি। আজকে যদি ঠিক না হয়, আমি এটা আগেও বলেছি, আজকেও বলছি, এটা আমাদের সকলের বোঝা উচিত, সকল রাজনৈতিক দলের বোঝা উচিত। এই মুহূর্তে যদি আমাদের কোনো রাজনৈতিক শক্তি যদি মনে করে যে আগের মতোই দেশ চলবে, এটা কিন্তু আর হবে না। হয়তো এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা কোনো সাফল্য পাব না, তারপরে অনুষ্ঠিত হবে গণবিপ্লব, যেটার আর কোনো যেখান থেকে আর ব্যর্থতার কোনো সুযোগ থাকবে না। আগামীতে গণবিপ্লবের যদি না এইবার আমরা কোনো রেজাল্ট আনতে না, জনগণের জন্য আমরা রেজাল্ট তুলে দিতে না পারি, অবধারিতভাবে একটা গণবিপ্লব অপেক্ষা করছে এবং সেই গণবিপ্লব হবেই। এটা পৃথিবীর সমস্ত জায়গার দেখেন যে 90-এর গণ অভ্যুত্থান হয়েছে, আমরা সফলতা পাই নাই। 24-এর কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে। এটি আশার কথা না আশঙ্কার কথা? না, এটা আশার কথা। কারণ সফলতায় আমরা যাব। এই জাতি আর মুখ থুবড়ে পড়ে থাকতে চায় না। আর কতকাল আমরা মুখ থুবড়ে পড়ে থাকবো? আপনি যদি ঢাকা এয়ারপোর্টে যান, যারা এদেশের রেমিটেন্স আনে তাদেরকে এখনও যে পরিমাণ হেনস্থা করা হয়, তাদেরকে যে পরিমাণ নিগ্রহের শিকার হতে হয়, এটা যারা এদেশের অর্থনীতির চালিকা শক্তি তাদেরকে সবচেয়ে বেশি নির্যাতন করা হচ্ছে। এটা আর কতদিন মানুষ সহ্য করবে? সাধারণ মানুষ তাদেরকে যেমন দাবার গুটির মতো আমরা ব্যবহার করছি রাজনৈতিক দলগুলো, এটা তো হতে পারে না। আমি আলোচনা সামনে এগুলে আরও ডিটেইল বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারিক ভাই, আমি আপনার কাছে আবারও আসবো। এই পর্যায়ে আমি আবার হেলাল ভাইয়ের কাছে আসতে চাই। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা বলছিলেন তারিক ভাই। আমি এই বিষয়ে আজকে জামায়াত নেতা গোলাম পরোয়ার একটি বিবৃতি দিয়েছেন, আমি সেই বিবৃতির কিছু অংশ একটু উল্লেখ করতে চাই।
সরকার একটি দলের সঙ্গে গোপন সমঝোতা করলে ন্যাক্কারজনকভাবে লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জামায়াত নেতা গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, গোপন সমঝোতা করে সরকার আরপিওর সর্বশেষ সংশোধনী বাতিল করে কোনো নিবন্ধিত দলের প্রার্থী জোটভুক্ত অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে আদেশ জারি করতে পারে। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার এ অভিযোগ করেন। তিনি বলেন, বিএনপির এক উপদেষ্টার কথিত জেন্টেলমেন্ট এগ্রিমেন্টের নামে উপদেষ্টা পরিষদের সভায় যদি এটি বাতিল করা হয়, তাহলে আসন্ন নির্বাচনের নিরপেক্ষতা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণের বড় প্রশ্নের জন্ম দেবে। এক উপদেষ্টার সঙ্গে কথিত জেন্টেলমেন্ট এগ্রিমেন্টের নামে তিনি এই বক্তব্যটি উল্লেখ করেছেন। হেলাল ভাই, তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন? উপদেষ্টা প্রথম বক্তব্য হলো যে আরপিওতে আজকে যে সংশোধনীটা আনা হয়েছে, যে কোনো রাজনৈতিক দল যদি জোটভুক্ত হয় তাহলে সে হয় তার নিজের প্রতীক অথবা জোটের প্রতীক নিতে পারে। এটাই স্বাভাবিক হওয়া উচিত। কারণ যদি ছোট ছোট রাজনৈতিক দলগুলো যখন জোটবদ্ধ হবে, তাকে যদি আপনি সে আপনার প্রতীক না দেন, সে তার নিজস্ব প্রতীকে দাঁড়ায়, তাহলে সেটা আসলে ও আপনার সাথে জোটভুক্ত হবে না। হবে ওর হয়ে লাভটা কি? কারণ ওই জোটের লোকজন তো সবাই যে তার পক্ষে থাকবে এমন কোনো কথা নেই। প্রতীকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হলে, এর আগেও বাংলাদেশে এই নিয়ম ছিল এবং পৃথিবীর আমার জানা মতে অ্যালায়েন্সের পলিটিক্স এরকমই হয়। পলিটিক্যাল অ্যালায়েন্স যখন হয়, বিশেষ করে নট পলিটিক্যাল, ইলেকশন অ্যালায়েন্স যখন হয়। পলিটিক্যাল অ্যালায়েন্স অন্য জিনিস, আন্দোলন সংগ্রামের জন্য আমরা পলিটিক্যাল জিনিস, ইলেকশন অ্যালায়েন্সটা হলো ভোটের জন্য হয়। সুতরাং আরপিওর এই সংশোধনীটা আমি সমর্থন করি। আর গোলাম পরওয়ার ভাই যেটা বলেছেন, সেই উপদেষ্টার নাম তিনি বলেননি। আর উপদেষ্টা পরিষদে বা বর্তমান সরকারে তাদের একটা প্রাধান্য আছে, এটা তো পত্র পত্রিকা টেলিভিশনের নিউজ আছে। গোলাম পরওয়ার ভাই হচ্ছে কি আগের থেকেই আরেকজনকে দোষারোপ করে তিনি তারা যে নিজে দোষযুক্ত এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে তাদের যে প্রাধান্য রয়েছে, এটা আর কি সে লুকাতে চাচ্ছে, যে আপনার আরেকজনের বিপক্ষে দোষ দিয়ে তিনি যেটা বলবেন সেটা না। যেমন বলছিলেন আরপিও ছাড়া, সরি পিআর ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করব না, করেছে না? আবার বলল যে জুলাই সনদে স্বাক্ষর করব না, অনুষ্ঠানে যাব না, গেছে না? জামাত ইসলামের এই যে ডাবল ডিলিংয়ের যে পলিটিক্স, এইটা আপনার আমি বহুকাল ধরে দেখছি। আজকে পত্রিকায় দেখলাম যে তাদের আমির নির্বাচিত হয়েছেন, লিখছে যে রোকনদের ভোটে আমির নির্বাচিত হয়েছেন। তিনি কত ভোট পেয়েছেন? তার বিরুদ্ধে কোন প্রার্থী, কতজন প্রার্থী ছিল, তাই না? অতএব এই যে একটা মানে অদৃশ্য কথা, যে রোকনদের সম্মেলনে তিনি আমির নির্বাচিত হয়েছেন, তার বিরুদ্ধে কে প্রার্থী তা কিন্তু বলছে না, কত ভোট হয়েছে তা বলছে না। এটা হলো একটা বিষয়। সেকেন্ড, দেখবেন জামাত ইসলামের জেলা পর্যায়ে যে আমিরগুলো নির্বাচিত হয় বা যে কমিটি নির্বাচিত হয়, সেখানে কিন্তু অন্য অন্য রাজনৈতিক দলের মতো ওপেন কোনো সম্মেলন বা আপনার মিটিং হয় না। পরের দিন আমরা হঠাৎ শুনি সকালবেলা যে রাত্রে আপনার মনে হচ্ছে যেন জিনদের আসর বসেছিল, সেখান থেকে একজন মানুষকে নির্বাচিত করা হয়েছে, তুমি অমুক জেলার আমির, তুমি অমুক জেলার আমির। কখনো বলা হচ্ছে না যে সেই আমিরের বিরুদ্ধে কতজন ভোটে দাঁড়ায়ছিল, ভোটার ছিল কারা। যেমন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল আপনার সম্মেলন করে, ভোটার তালিকা প্রণয়ন করা হয়, কারা কারা ভোট দিবে, প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়, প্রার্থীদের মার্কা দেওয়া হয়, একটা ভোটের উৎসব আয়োজন করে। সে প্রেসিডেন্ট, সে সেক্রেটারি, সবসময় এরকম হয় না, অনেক সময় সিলেকশনও হয়। কিন্তু জামাতের দেখবেন অল টাইম যে রাতের বেলা মনে হচ্ছে জিনদের আসর বসছে, সেখানে থেকে একটা সিদ্ধান্ত বেরিয়েছে, সকালবেলা বলছে যে ইনি আমাদের রোকনদের সম্মেলনে, ইনি আমাদের সাথীদের সম্মেলনে, ইনি আমাদের সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছে। অথচ আমরা কিন্তু এটা সমালোচনা করছি না, তার রাজনৈতিক দলে তিনি কিভাবে তার নেতা নির্বাচন করবেন এটা তার একান্তই নিজস্ব রাজনৈতিক ব্যাপার। কিন্তু তিনি যখন আরেকজনের দিকে আঙ্গুল তুলে বলে যে তোমাদের দলে আভ্যন্তরীণ গণতন্ত্র নেই, তা আভ্যন্তরীণ গণতন্ত্র যে জামাতে কখনোই চর্চা হয় না, তার একটা বড় প্রমাণ হলো আজকে কিভাবে শফিকুর রহমান সাহেব আবার নির্বাচিত হলেন। মানে কাদের ভোটে?
ভোটার কারা ছিলেন এবং এই সম্মেলনে কারা কারা অংশগ্রহণ করেছিল, ইভেন ওনাদের জেলা আমিরগুলো কিভাবে নির্বাচিত হয়, এর কোনো প্রকৃত ধারণা বাংলাদেশের মানুষ জানে না। অথচ বিএনপি সহ অন্য অন্য রাজনৈতিক দলের আভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে তারা কিন্তু সমালোচনায় মুখর। এইটা হলো একটা জামাতের দ্বিচারিতামূলক রাজনীতি, বুঝছেন। লেভেল প্লেইং ফিল্ড এখন আমার একটা ধারণা, যদি বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সে যদি তার চরম নিরপেক্ষতা দেখাতে পারে, যেমন সমস্ত প্রশাসনে, আমরা তো আগেই বলেছি প্রশাসন কিন্তু ইমব্যালেন্স হয়ে আছে, এই প্রশাসনকে আপনার রদবদল করতে হবে, বিভিন্ন জায়গা রদবদল করতে হবে এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করবার জন্য নির্বাচন কমিশনের আন্ডারে প্রশাসনকে দিতে হবে, পুলিশকে দিতে হবে। লেভেল প্লেইং ফিল্ডের আরেকটা জিনিস হলো, যদি আমরা সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা মাঠে উপস্থিত থাকি, জনগণও উপস্থিত থাকে, তাহলে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড এমনি তৈরি হবে। এখন আরেকটা কথা হচ্ছে যে তারিক একটা ভালো কথা বলছে যে যে আমাদের এই অভ্যুত্থান সফল হতে যাচ্ছে না, এটা বললে কিন্তু দায়িত্ব এড়ায় যাওয়া যাবে না, সফল করতে হবে। সফল হতে যাচ্ছে, এত রক্ত দিয়েছি কি জন্য, এত আন্দোলন, 17 বছর গুম খুন কেন হয়েছে, যা সফল হতে করতে হবে, সফল করতে হবে। সুতরাং আপনার যদি সফল না করেন তাহলে কি হবে, ওই ফ্যাসিস্ট শক্তি সে কিন্তু আবারও পুনর্জাগরিত হবে। সুতরাং সফল হবে না বলে আপনি হাল ছেড়ে দেবেন তা না। আরেকটা কথা উনি বলছেন যে রাষ্ট্র মেরামত চটকদার শব্দ, পপুলিস্ট ওয়ার্ড, এটা সত্য কথা। রাষ্ট্র মেরামত এটা সত্যি, সব রাষ্ট্র, আমেরিকা রাষ্ট্র এখন মেরামত হচ্ছে, আপনার সব রাষ্ট্রে মেরামত হচ্ছে। এখন এই মেরামত করার দায়িত্বটা কার, এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সমস্ত দেশবাসী যারা আমার এই টক শো দেখছেন, যারা পলিটিক্যাল বিশ্লেষক, তাদের মেরামত করার দায়িত্ব কার? সিলেক্টিভ পার্সনের নাকি কিছু কিছু লোকের? আমরা সমস্ত জনগণ একত্রে বসে মেরামত করতে পারবো নাকি তার জন্য একটা তরিকা আছে না? আপনি আল্লাহর কাছে ইবাদত করার একটা তরিকা আছে না? আপনি বেতরিকা ইবাদত করলে তো সেই ইবাদত কবুল হবে না। তা আপনার রাষ্ট্র মেরামত করার তরিকা আছে, সেই তরিকাটা কি? সে পৃথিবীর সব দেশে যে নিয়ম, যে নির্বাচিত প্রতিনিধিরা আপনার সেই রাষ্ট্রটা মেরামত করে। আরেকটা হয়, উনি যেটা বলছেন যে গণবিপ্লব যদি হয়, যদি বিপ্লব সংগঠিত হওয়ার পর বিপ্লব যদি সফল হয়, তখন বিপ্লবী সরকার আপনার একটা এজেন্ডা থ্রো করে যে আই উইল ডু দ্যাট ফর দ্য নেশন। যেমন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসে তিনি একটা এজেন্ডা দিয়েছিলেন জনগণের কাছে যে আমি এইগুলো করব, তুমি আমার পক্ষে আছো কি নেই, একটা ভোট হলো, তাই না? তো আপনার আমাদের দেশে বর্তমান 24-এর এই যে অভ্যুত্থান, এটা অভ্যুত্থান হয়েছে মানে একটা সরকার চলে যাওয়ার পর আরেকটি সরকার আসছে, সেই সরকার, নতুন সরকার, সে একটা নির্বাচন দিবে, তাই না? এবং নির্বাচন যাতে সুষ্ঠু গ্রহণযোগ্য হয় ততগুলো আইন কানুন দিয়ে সেগুলো ঠিক করবে। উনি বলছেন যে ব্যাংকিং সেক্টর নাকি কিছু ভালো কাজ হচ্ছে, আমি জানি না ব্যাংকিং সেক্টর ভালো কাজ হচ্ছে কিনা, তবে সেটাগুলো নির্বাহী আদেশে সেগুলো হচ্ছে। দেশের মৌলিক পরিবর্তন, মূলগত পরিবর্তন করতে গেলে সাংবিধানিক পরিবর্তন দরকার, সেটা কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করে, জনগণের প্রতিনিধিরাই করে। আরেকটি কথা দেখবেন, পৃথিবীর কোনো দেশে, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত কোনো দেশে কোনো বিপ্লব কি সফল হয়েছে সম্পূর্ণভাবে? ফ্রেঞ্চ বিপ্লব কি সফল হয়েছিল? রাশিয়ার বিপ্লব কি সফল হয়েছিল? মিশরের বিপ্লব কি সফল হয়েছিল? চায়না বিপ্লব, পৃথিবীর কখনো কোনো বিপ্লবে কিছু কিছু অংশ সফল হয়, সবকিছু একদম সফল হয়। সুতরাং আমাদের কিন্তু এভাবেই চলতে হবে। তার বলে আপনি বেতরিকা হয়ে মনে করেন যে রাষ্ট্র মেরামত করবেন, তাই না? আপনার উজু নেই, গোসল নেই, আপনি নামাজে দাঁড়াইবেন, এরকমই একটা কথা। আপনাকে অবশ্যই আপনার নির্ধারিত ব্যক্তির একটা নিয়ম কানুনের মাধ্যমে কি রাষ্ট্রকে মেরামত করতে হবে। আমরা যেমন 31 দফা দিয়েছি, আমার কি 31 এখন বাস্তবায়ন করতে পারছি? আমরা যদি ম্যান্ডেট না পাই, আমি কেমন বাস্তবায়ন করবো? বললে তো হবে না। এটা হলো আমাদের কর্মসূচি। আপনার কাছে আবারও পর্যায়ে তারিক ভাইয়ের কাছে আসতে চাই। আরপিও সংশোধন নিয়ে আমরা জামায়াত ইসলামের বিবৃতিটা শুনলাম এবং বিএনপির পক্ষে হেলাল ভাইয়ের বক্তৃতাও শুনলাম, কথা শুনলাম। আপনি কি মনে করেন আসলে এই জোটবদ্ধভাবে নির্বাচন করলে কি আলাদা আলাদা প্রতীক নিয়ে কি নির্বাচন করা উচিত দলগুলোর, নাকি জোটের যে বড় দল সেই প্রতীক নিয়ে নির্বাচন করা উচিত?
এই বিষয়ে আমি বিনয়ের সাথে আজিজুল বারী হেলাল ভাইয়ের সাথে দ্বিমত করব। পৃথিবীর ইতিহাসে ইলেকশন অ্যালায়েন্স হলে এক প্রতীকে নির্বাচন হয় না। আমি একেবারে সুনির্দিষ্টভাবে উদাহরণ দিয়ে বলতে পারবো। ভারতের নির্বাচনে দেখুন, আমাদের পাশের দেশ ভারতে যে নির্বাচন হয় সেখানে আমি একেবারে সুনির্দিষ্টভাবে আপনাকে তথ্যটা দিই। সেখানে বিজেপি এবং জেডিইউ একসাথে জোটবদ্ধ হিসেবে বিহারে নির্বাচন করছে। এখন বিজেপি যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেখানে প্রার্থী হলো পদ্মফুল প্রতীক, আর জেডিইউ প্রার্থী তার আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করবে তীর প্রতীকে। এর আগে যে এনডিএর যে হয়েছে, কংগ্রেসের প্রতীক হচ্ছে হাত, আরেকটার প্রতীক হচ্ছে ঝাড়ু। এক একজন এক এক মার্কায় তার মার্কায় কিন্তু নির্বাচনী জোট আছে। এটাই হওয়া উচিত। আর না হয় যেটা হওয়া উচিত, যারা জোটবদ্ধভাবে এক প্রতীকে নির্বাচন করবে তাদের নির্বাচনের যে আছে কি বলে দলের যে এটাকে কি বলে নিবন্ধন আছে, এই নিবন্ধন বাতিল করা উচিত। কারণ সে নিবন্ধন নিয়েছে কেন, তার প্রতীক নিয়েছে কেন, সে প্রতীক নিয়ে এটাকে দখল করে রেখে সে আরেক দলের প্রতীকে কেয়ার অফে নির্বাচন করবে। এ তো এক ধরনের প্রতারণা, জনগণের সাথে প্রতারণা। কারণ সে তো ধানের শীষের বা নৌকার বা অমুক মার্কার আসলে লোক না, সে অন্য আদর্শ লালন করে। সে এসে কিন্তু যেটি বলা হচ্ছে যে সে ওই প্রতীকে মানুষ চিনে না, আমি সেই মানুষ যেহেতু চেনে না, অতএব মানুষ চেনে না যে লোকটা এই আদর্শ লালন করে না, এই দলের ম্যানিফেস্টোকে সে ধারণ করে না। আমি 30 সেকেন্ড আমি মাইন্ড করে না। ভারতে যেটা দেখালে না, ওটা হলো অপশন আছে তোমার। ওই তীর মার্কা যদি মনে করে যে আমি যেহেতু বিজেপির সাথে আছি, আমি গোলাপ ফুল না, তোর কি মার্কা জানো? ওর বিজেপি গোলাপ ফুলই তো, তাই না? পদ্মফুলে দাঁড়াবো, সেই অপশনটা আছে। আর তীর মার্কা যদি মনে করেন না আমার পদ্ম দরকার নেই, আমি তীরেই দাঁড়াবো, এটার অপশন, আমি সেটা বলছি। কিন্তু সাংবিধানিকভাবে আরপিও ভাবে এইভাবে নির্দিষ্ট করে দেওয়া যায়, আমি সেটা এইটা বলো। এখানে যদিও আমার তথ্য বলছে যে এটা না, আমার তথ্য বলছে যে মানে যার যার প্রতীকই নির্বাচন করতে হবে, এবং এটা খুব কমন সেন্সের বিষয়। আপনি একটু চিন্তা করুন, আমি একটা দলের নিবন্ধন নিয়েছি, একটা মার্কা নিয়েছি, আমার একটা ম্যানিফেস্টো আছে, জনগণকে আমি এটার জন্য দাওয়াত দিচ্ছি। হঠাৎ করে আমি দেখা গেল আমি আরেকটা দলের মার্কা ধারণ করে নির্বাচন করলাম, সেই আদর্শের সাথে আমার কোনো মিল নাই। এখন এটা যদি সংশোধন সরকার করে, সরকার আমি মনে করি একটা বড় বৃহৎ কুয়ার সামনে দাঁড়িয়ে আছে। এটা যদি করে আমরা এটাকে প্রটেস্ট করবই। কেন করব? কারণ এখানে একটা প্রক্রিয়া চলছে। দেখুন, যার দলের কোনো সমর্থন নাই, যে সাইনবোর্ড সর্বস্ব, তাকে আপনি কেন মার্কেটিং করছেন? এটা তো হওয়া উচিত না, এটা তো জনগণের সাথে এক ধরনের প্রতারণা। অতএব আমরা মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আরপিওর বিষয়ে এটাকে আমরা কঠোরভাবে প্রোটেস্ট করব এটাকে। কারণ এটা এই আরপিও সংশোধনের আমার যেটা সুবিধা হচ্ছে সেটাকে আমি নিয়ে নিচ্ছি, আবার আমার সুবিধা হচ্ছে না, এইখানের রাজনীতিটা জনগণ বুঝে। তো আমি এই আরপিওর ব্যাপারে আমি এই কথাটা স্পষ্ট বললাম। দ্বিতীয় নম্বরে আমি আসি। এর আগে হেলাল ভাই কয়েকটি বিষয় বলেছিলেন। রাষ্ট্র মেরামত, হ্যাঁ, একটা নিয়মিত মেরামত আছে। আমি একটা গাড়ি চালাই, এই গাড়িটা নিয়মিত সার্ভিসিং করতে হয়, এটা হচ্ছে একরকম। আর আরেকটা হচ্ছে যে আমাকে এটাকে দোকানে পাঠাতে হয়, কি বলে মানে গ্যারেজে পাঠাতে হয়, এবং তখন সেখানে আমি উপস্থিত থাকি না, সেখানে সকলে মিলে ওই যে যারা এটার কাজ করে তারা এটা মেরামত করে। আমাদের দেশে দেখা যায় যে অনেকে স্কুলের জমি দখল করে বসে আছে। যখন এটা নিয়ে আপত্তি উঠেছে তখন নিজে নিজে মেরামত হয় না, ব্যক্তি মেরামত করতে পারে না, এলাকাবাসী সবাই আসে, সবাই এসে জমি মাপ দেয়, মেরামত করে, ফাইনাল করে যে তুমি এতটুকুর মধ্যে তোমার আছে, এটুক তুমি করো। আমাদের 24-এর গণঅভ্যুত্থানটা স্বাভাবিক ছিল না, এটা অনেক রক্তের মধ্য দিয়ে এসেছে, এবং আমরা শুধু একটা সরকার পরিবর্তনের জন্যই কিন্তু 24-এর গণঅভ্যুত্থান হয় নাই, একটা ফেসিজম প্রতিষ্ঠিত হয়েছিল। এই ফেসিজমের যে সমস্ত মানে ফেসিজম তৈরির যে কারখানাগুলো আছে, সেই কারখানাগুলি যদি সংস্কার না হয়, যে যাবে সে, আমিও যদি যাই, আমিও আরেকটা ফেসিস্টে পরিণত হব। অতএব সেই ফেসিজমের কারখানাগুলিকে সংশোধনের জন্য আমরা চেয়েছিলাম। আমরা জানি না কতটুকু সফল করতে পারবো, কতটুকু ফেসিজমের কারখানাগুলি বন্ধ হবে। বিশেষ করে আমি সেই জায়গায় ইঙ্গিত করতে চাই যে রাষ্ট্রের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো আছে, এগুলির গঠন কিভাবে হবে, এগুলির নিয়োগ কিভাবে হবে, এটা যদি একক একটি দলের তত্ত্বাবধানে থাকে, তাহলে সেই দল তো তার প্রয়োজন পূরণের জন্যই লোক নিয়োগ করবে,
তাহলে গ্রামের যে মানুষটা আছে তার স্বার্থ সে দেখবে না, সে দেখবে তার দল যেন আগামীবার আবার ক্ষমতায় আসে, তার দলের দুর্নীতিগুলি যেন মানে ধরা না পড়ে, এই চেষ্টা তো করবেই। সেটা আজিজুল বারী হেলাল ভাইয়ের দলই হোক বা আমার দলই হোক বা যারই দল হোক, যেই ক্ষমতায় যাক সে এই চেষ্টাটা করবে। আমরা চেয়েছিলাম যে এই জিনিসটা যেন একটা সুরাহা হয়, এইটা যেন মানে একক দলের হাতে না থাকে। অতএব সেইটার আইনি ভিত্তি, সেই জুলাই সনদের আইনি ভিত্তিটা আমরা চাচ্ছিলাম। এখানে এর প্রথম পর্বে হেলাল ভাই কয়েকটা বিষয় বলেছিলেন। সংবিধান সংস্কার পরিষদ জুলাই সনদে ছিল না, ওটা তো ওখানে থাকার কথাও না। কারণ হচ্ছে জুলাই সনদ তো হলো যে আপনি আমি কি করব, এটা তৈরি হয়েছে। তারপর অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে জানতে চেয়েছে যে কিভাবে সে এটা কিভাবে বাস্তবায়ন করবে। তারা 2-3টা সুপারিশ দিয়েছে, এভাবে হতে পারে অথবা এভাবে হতে পারে, এভাবে হতে পারে। এটা তো জুলাই সনদে থাকার কথা না। আমরা তো তাদের উপর দায়িত্ব দিয়ে এসেছিলাম যে আমরা এই জায়গায় একমত হলাম, এখন বাস্তবায়নের বিষয়টা তারাই করবেন, গণভোটটা কবে করবেন তারা করবেন। এই বিষয়গুলো ঐক্যমত্য কমিশনের উপরে দায়িত্ব দিয়ে আমরা এসেছিলাম। অতএব সংবিধান সংস্কার পরিষদ এখানে থাকার কথাও না। আর যেটা টোটাল ডিফারেন্ট বললেন যে জুলাই সনদে যা স্বাক্ষর করা হয়েছে, যা পরে সংবিধান পরিষদ আছে ওখানে, তাই আছে ওই যে মানে যে বিষয়টা আমাদের ওই বইটা দিচ্ছে যে সংবিধান পরিষদ গঠন হবে, এটা ওই ঐক্যমত কমিশন আমাদের যে বইটা দিছে, হ্যাঁ বলছে ওটা তো ওইটা তো আমাদের আলোচনা করে দেন। সেটাই আমি বলছি। ওখানে তারা গতকালকে আমি প্রধান উপদেষ্টার সহযোগী হিসাবে যিনি জাতীয় ঐক্যমত্য কমিশনে ছিলেন মনির হায়দারের একটা শুনলাম, তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে এবং বললেন যে একটা ওয়ার্ডও আমরা চেঞ্জ করি নাই। এবং এই বিষয়ে আমি বিশদ বিতর্কে যেতে চাই না। আমি আশা করব যে আমি যদি পরের বার আসি, আমাদের আসলে জাতির যে চিন্তিত হওয়ার কথা আপনি বলেছিলেন, এই জাতির চিন্তিত হওয়া থেকে বের কিভাবে হতে পারে সেই বিষয়ে কথা বলছি। এ পর্যায়ে আমি একটি বিরতিতে যাচ্ছি, আমাকে বিরতি নিতে হচ্ছে। দর্শক একটি বিরতি নিচ্ছি, বিরতির পর এখনই ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শায়েস্তা খান তারিক। নিরপেক্ষ প্রশাসন নিয়ে কথা হচ্ছিল যে লেভেল প্লেইং ফিল্ড থাকবে কি থাকবে না, সেই বিষয়ে আলোচনা চলছে সব দলের পক্ষ থেকে। কেউ বলছে, সবাই একই কথা বলছে যে আসলে নিরপেক্ষতা নিয়ে, নিরপেক্ষ ও বলছে ওই দলের লোক, সে বলছে আরেক দলের লোক। আমি হেলাল ভাইকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশে গত 3টি নির্বাচনে মিনিমাম ইনভলভমেন্ট অর্থাৎ ন্যূনতম অংশগ্রহণ ছিল এমন সব কর্মকর্তাদের আগামী নির্বাচনে কোনো দায়িত্বে রাখা হবে না। অন্তর্বর্তী সরকারের এমন ঘোষণা নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। নির্বাচনে দায়িত্ব পালন করবেন আসলে কোন কর্মকর্তারা, মানে তাদের মানদণ্ড কি হবে, তাদেরকে আসলে এত নির্বাচনী কর্মকর্তা কোথায় পাওয়া যাবে না, এটা কোনো বক্তব্য না। প্রচুর কর্মকর্তা রয়েছে, ওএসডিতে আছে কত কর্মকর্তা, চেয়ার একটা কর্মকর্তা 4 জন এরকমও আছে। সেক্ষেত্রে কি আবারও সেই দলীয় বিষয়গুলো সামনে চলে আসবে? আমি বলছি যে সরকার যেটা বলছে যে গত 3টি নির্বাচনে যারা মিনিমাম ইনভলভমেন্ট তারা থাকবে না, এটা একটা কোশ্চেন। আর একটা এইটা আমি মোটামুটি স্বাগত জানাই। মিনিমাম ইনভলভমেন্ট, অ্যান্ড সবাই তো আর সব রকম দোষে দুষ্ট ছিল না, তারপরেও আপনাকে তো এইভাবে বের করা যাবে না। তো এটা একটা ক্রাইটেরিয়া দিল যে মিনিমাম ইনভলভমেন্ট থাকলে তিনি এই নির্বাচন থাকবেন না, কর্মকর্তার অভাব হবে না। আছে, কিন্তু থাকবেন কারা সেটা একটা প্রশ্ন আসে না। নতুন যারা তাদের আমি মনে করি যে আমি মনে করি যে বর্তমান যে প্রশাসন আছে সেইখান থেকে আপনাকে একটা ব্যাপক রদবদল করতে হবে, ব্যাপক রদবদল করতে হবে। কাউকে আপনার হেড অফিসে বা ওএসডি না কি বলে সেখানে রাখতে হবে, নতুন কর্মকর্তা যারা আমাদের অফিসাররা আছেন সেখানে দিতে হবে। মানে মিনিমাম ইনভলভমেন্ট বলতে যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি যারা করেছে নির্বাচনের সময় তাদেরকে না দিলেই হচ্ছে। আর বর্তমান যে প্রশাসনটা আছে এই প্রশাসনকে ব্যাপক একটা রদবদল, মিনিমাম ইনভলভমেন্ট না,
কিছু ইনভলভমেন্ট ছিল। হ্যাঁ, শুধু আপনি এক্স ডিস্ট্রিক্টের ওয়াই ডিস্ট্রিক্টে দিলেন তা সেই রদবদলের কথা বলছি না। আপনি এক্স ডিস্ট্রিক্টেরটা ওয়াই ডিস্ট্রিক্টে দিলে সেই এক্স তো ওয়াইয়ের জায়গাতে একই কাজ করবে। আমি মনে করি যে এখানে একটা বের করা দরকার যে আসলে কারা এই গত 12 মাসে আমাদের অভ্যুত্থানকে ওন করেনি। অনেক কর্মকর্তা আছে আমাদের অভ্যুত্থানকে বলা হয়েছে একটা কথা, যে লটারির মাধ্যমে চুজ করা হবে। এটা কোনো কথা নয় কি? আপনি যে অ্যামং দ্য ক্রিমিনালস ইউ আর ডুইং দ্য লটারি, তো সেই ক্রিমিনালস তো বেরোয় আসবে। এটা সরকারের ওই যে বললাম না যে এমন এক অত্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার বানরের মতো পিঠাভাগ করছে তিনি। তার মাথায় কি আছে? লটারির মাধ্যমে করা হবে। আপনি ক্রিমিনাল যেমন লটারি করে কি পাবেন? এই যে ইফতেখার যেটা বললো যে মনির হায়দার নাকি বলছে একটা শব্দ চেঞ্জ করা হয়নি। বলেন মনির হায়দারকে ঠিক কথা বলছে? মনির হায়দারের কথা হয়তো সে শুনছে বলে সে বলছে, কিন্তু মনির হায়দারকে কথাটা ঠিক বললো? তাহলে এতগুলো রাজনৈতিক দল, বিএনপি মতো একটা বড় রাজনৈতিক দল মিথ্যা কথা বলতে যে আমাদের নোট অফ ডিসেন্ট এখানে আছে, তাই একটা কথা চেঞ্জ করা হয়নি, একটা শব্দ চেঞ্জ করা হয়নি, মানে কি বোঝাতে চাচ্ছে উনি? মানে এটাকে কি বলবো আমি? এটা ধোঁকাবাজি না? কথাটা ঠিক হলো না। তারপরে একটা কথা বলা হচ্ছে যে আপনি এই যে স্ট্যাটিউটারি বডি যেটা ইনস্টিটিউশন, সংবিধিবদ্ধ বডিটা, এটা দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা। সে বলছে যে নির্বাচন কমিশন কিন্তু গঠনের আমাদের এই ঐক্যমত কমিশন সবাই যেভাবে বলছে এ ব্যাপারে কেউ গুরুত্বমত করেনি, কিন্তু নির্বাচন কমিশনটা যদি স্ট্যান্ডার্ড হয় ভবিষ্যৎ নির্বাচনটাগুলো ভালো হবে, তাই না? এই ব্যাপার। কিন্তু অন্য অন্য যে সংবিধিবদ্ধ বা স্ট্যাটিউটারি বডি আছে সেইগুলোর ব্যাপারে দেখেন আমরা কতটা লিবারেল হয়ে কথা বলেছি যে সেখানে যদি কোনো আইন যদি মনে করেন চেঞ্জ করতে হবে বা যোগ করতে হবে এটাকে স্ট্রং করার জন্য, যেমন নির্বাচন কমিশনের নুরুল হুদা সাহেব, তার সময় ছিল কি যে আপনি যতক্ষণ চেয়ারে আছেন ততক্ষণ আপনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, কোনো বিচারও করা যাবে না। এখন আমরা বলতে চাচ্ছি যে না, ক্রিমিনাল অফেন্সটা সে আপনার চেয়ারে থাকলেও হবে। আপনি নির্বাচন করলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ হলো এটা ক্রিমিনাল অফেন্সের, আপনি রিগিং ইলেকশন করেছেন, ওই সময় আপনাকে আইনের সম্মুখে দাঁড়াতে হবে। এই আইনও আমরা করতে চাচ্ছি। এখন আপনারা বলছেন যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কে হবে নেতৃবৃন্দ, এইটা বাছাই প্রক্রিয়া কীভাবে হবে, এইটা হলো মূল আলোচনা। আমরা বলেছি ঠিক আছে, এর জন্য আপনি একটা বাছাই কমিটি করেন, যে কারা কারা হবে দেশের কোন, এটা বাছাই কমিটি করেন। অথবা কিছু কিছু নিয়ম বলে যে অমুক প্রতিষ্ঠানের অমুক, তমুক প্রতিষ্ঠানের অমুক, এইটার থেকে আমরা বলছি এটা বাছাই কমিটিও করেন। প্রত্যেকটা স্ট্যাটিউটারি বডিতে আপনি প্রয়োজনে নতুন আইন করেন, ক্রিমিনাল অফেন্স ওই সময় করলে ওই সময় বিচার হবে, এটা করেন। আরেকটা দেখবেন, এই যে আমি দেখলাম কালকেই তো মনে হয় পত্রিকায় দেখলাম যে দুর্নীতি দমন কমিশন তারা একটা এই আমাদের এই যে ঐক্যমত কমিশনে অনেক আলোচনা হয়েছে না, সংস্কার কমিশনে 6টা সংস্কার আলোচনা, দুর্নীতি নিরোধের জন্য, প্রতিরোধের জন্য যে সমস্ত আইনের কথা আমরা ঐক্যমত কমিশনের কথা বলেছিলাম, দুর্নীতি দমন কমিশন এখন একটা আইন করেছে, নিয়ম করেছে যেটা আমাদের ঐক্যমত কমিশনের সাথে একেবারে মেলে না। তারা এমন একটা আইন করেছে, শেখ হাসিনা যেরকম আইন করেছিল যে ওই যে কেউ দুর্নীতি করলে সেই প্রতিষ্ঠানের প্রধানের অনুমতি ছাড়া তাকে গ্রেফতার করা যাবে না, এরকম একটা আইন করেছে। কি জন্য জানেন? এই গত 13 মাসে তো মনে হয় 13 মাসে যে 2 নম্বরই চুরি বাটপারি দুর্নীতি হচ্ছে এগুলো জানার থেকে এক্সেমশন পাওয়া যায়, এমন একটা আইন করে যাচ্ছে। তা আমি গতকালকে 21 না কোন অ্যাক্টিভিটিতে বলছিলাম, যতই আইন করে যান বর্তমান সরকার যে মানে আগামীতে যে সরকার আসবে সে কিন্তু আপনার ওই সমস্ত আইন মানবে না, মানা উচিত হবে না। গত 12 মাসে যারা দুর্নীতি করেছেন তারাও কিন্তু রেহাই পাবে না যতই আপনি আইন করেন, ঐক্যমত কমিশনের সাথে আলোচনা না করেই আইন করেন। এইবার আর একটু কথা বলে শেষ করে, ওই যে বলছে ইফতেখার যে আমরা বারবার যেন ফ্যাসিবাদ ফিরে না আসে। আচ্ছা আপনি বলেন, বারবার ফ্যাসিবাদ, এই আইন সংবিধান সংশোধন করে কি ফ্যাসিবাদ ফিরে আসবে না? আল্লাহর কোরআন দিয়েছে মানুষকে হেদায়েতের জন্য, তাই না? হেদায়েত অবশ্যই মানুষ শেষ পর্যন্ত পাবে, কিন্তু সব মানুষকে হেদায়েত পাচ্ছে? আমি বলতে চাচ্ছি না যে কোরআন এই মানুষকে এই হেদায়েতকে ঠেকাতে পারছে না, কিন্তু আমরা যদি কোরআনটা না পড়ি, না বুঝি, না আবার পালন করি, তাই না? এখন যে লোক আসে আপনার
বিপ্লব করে, আপনি যে গণবিপ্লবের কথা বলছেন, সেই গণবিপ্লব করে যদি কেউ আসে, সে কি আপনি এখন যে আইন করে যাবেন সেটা মানবে? তো এক লাথি মেরে ফেলাই দিয়ে দেবে, তাই না? আপনি যে গণবিপ্লবের কথা বলছেন, সেই গণবিপ্লব করে সে যখন আসবে, তখন আপনি যে জিনিসটা এখন এই তর্ক বিতর্ক রক্তের উপর লিখে যাচ্ছেন, এটা কি সে মানবে বা মানা কি তার উচিত হবে? সুতরাং পলিটিক্স ইজ এ টু সিরিয়াস ম্যাটার। এটা এখন একটা জটিল আবর্তে পড়ে গেছে সরল কোনো কথা দিয়ে। কারণ আমরা এক বানরের কাছে দিছি আমাদের রাষ্ট্রের সমস্ত কিছু মেরামত করার দায়িত্ব। তিনি এখানে একটা লোহা পুড়ছেন, ওখানে একটা পেরেক মারছেন, ওখানে একটা ক্লিপ পাচ্ছেন, যেটা যেখানে না সেটা সে তাই করছেন। হেলাল ভাই, আপনার কাছে আমরাও আসবো। আমি সাহিত্যিকের তারিক ভাইয়ের কাছে আসতে চাই। আল কোরআনের কথা বলছিলেন যে সেখানে সেটি হচ্ছে বড় সংবিধান বা সনদ, যেটাই বললেন। আমি গতকালকে সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্য উল্লেখ করতে চাই। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল রাজনীতির স্বার্থে ইসলামকে বারবার ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়। তারা ইসলামের ক্ষতি করতে চায়। তাদের কাছ থেকে আমাদের দূরে ও সাবধান থাকতে হবে। তারিক ভাইয়ের কাছে জানতে চাও আসলে যে আমরা বারবার শুনি যে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন করা বা রাজনৈতিক বিভক্তি সৃষ্টি করা, এই বিষয়টি আসলে কি? ধর্ম আর রাজনীতি, এই বিষয়টি আসলে সাধারণ মানুষের জন্য একটু সমস্যা হয়ে যায় বুঝতে, আমার মনে হয়। যেটি আপনি কি বলবেন যে রাজনীতি আর ধর্মের মধ্যে বিরোধ কোন জায়গায়? আমি ছোট্ট করে একটু আগের একটা টপিকে কথা বলি। অবশ্যই। প্রথম কথা হচ্ছে যে আগের নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে তাদেরকে, এইবার ন্যূনতম দায়িত্ব পালন করেছে তাদেরকেও এই নির্বাচনে রাখা হবে না। বিষয়টা তো এই, আসলে ওই মাঠ পর্যায়ে কাদেরকে রাখা হলো না এটা ম্যাটার করে না। তারা আসলে উপরের নির্দেশ কি এবং কোনভাবে চলতে হবে সেটাই নির্ধারণ করে দেয় নির্বাচন কেমন হবে। বরং আমার কাছে যদিও একটু সিলি কথা মনে হবে, আগের নির্বাচনে যারা ভোট রিগিংয়ের সাথে বা এই অব্যবস্থাপনার সাথে জড়িত ছিল তাদের কেউ তো আর নির্বাচনে থাকছে না, বরং তারা থাকলেই তো বোধহয় অনেকটা, কারণ তাদের যেহেতু কোনো নাই, কি বলে, মানে তাদের সমর্থনপুষ্ট দল নাই, অতএব নিরপেক্ষ হবে। এখন যদি ওএসডি থেকে যাদেরকে আপনি আনবেন বা আনবেন, তাদের যদি রাজনৈতিক কোনো দায়বদ্ধতা থাকে, কোনো না কোনো দলের দায়বদ্ধতা থাকে, নিরপেক্ষ আসলে কি? কেউ তো নিরপেক্ষ না। অতএব সিস্টেমটা নিরপেক্ষ হতে হবে, যারা নিয়ন্ত্রণ করছে তারা নিরপেক্ষ হতে হবে। নিরপেক্ষ হওয়ার জন্য যে আয়োজনগুলি, সেই আয়োজনগুলি থাকতে হবে। সিসিটিভি থাকতে হবে, সেনাবাহিনীকে কার্যকরীভাবে মাঠে রাখতে হবে, এগুলি হচ্ছে। এবং সেনা ক্যাম্পগুলি দখল করতে হবে। সেনা ক্যাম্প কেন বললাম, ওই ফেসবুকে দেখলাম যে রাউজানে পুলিশ কর্তৃক সেনা ক্যাম্প দখল। তাই নাকি? হ্যাঁ, মানে একজনের বাসায় এত পরিমাণ আর্মস, যে মানে ফেসবুকে একজন লিখছে যে রাউজানে এক দলীয় কর্মীর বাসা থেকে মানে সেনা ক্যাম্পকে পুলিশ দখল করেছে। মানে এত অস্ত্র তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে। এই যদি হয় সারা দেশের অবস্থা, মানে সারা দেশের এই চিত্র তো একই। তো অতএব চিন্তার কিন্তু কারণ আছে। আপনি যে সর্বশেষ যে প্রসঙ্গটা এনেছেন সেটা হচ্ছে আমাদের জাতীয় নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব গতকাল রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহারের শব্দটি আমরা প্রায় শুনি। বোধহয় উনি নারায়ণগঞ্জের কোনো এক সমাবেশে কথাটি বলেছেন, জামায়াতকে উল্লেখ করে বলেছেন। তো জামাতের ব্যাপারে উনি যা বলেছেন সেই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি সেটিও আমি জামাতের রাজনীতি আর ইসলামের বিষয়ে, জামাতের ব্যাপারে যে বক্তব্য সেটা জামাত বলবে। যদি আপনি একেবারে শুধু বিষয়বস্তুর উপরে থাকেন যে ধর্মের রাজনীতির ব্যবহার, এই বিষয়টা কি আসলে, দেখেন আমার দর্শক যারা এই মুহূর্তে দেখছেন তারা বিষয়টি একটু গভীরভাবে ভাববেন। এখানে দুইটি শব্দ আছে, একটি হচ্ছে ধর্মে রাজনীতি, আরেকটা হচ্ছে রাজনীতিতে ধর্ম। দুইটার মধ্যে পার্থক্য আছে। পৃথিবীর এমন কোনো ধর্ম দেখাতে পারবেন না যেখানে পলিটিক্যাল দিক নির্দেশনা আছে। আমি সেই ধর্মগুলির প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। একমাত্র ধর্ম, একমাত্র রিলিজিয়ন ইসলাম, যে পরিপূর্ণ জীবন আদর্শ, রাষ্ট্র কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে চলবে, বিচার ব্যবস্থা কিভাবে চলবে, রাজনীতি কিভাবে চলবে, আমার পররাষ্ট্রনীতি কিভাবে চলবে, তার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিত নির্দেশনা ইসলামে দেওয়া আছে। অতএব আমার ধর্মে, আমার রিলিজিয়নে ইসলাম আছে। এখানে আমার একটা পার্সোনাল অভিব্যক্তির কথা বলি। আমি একবার
একা একা চিন্তা করছিলাম যে আমি যে ইসলামে জন্মগ্রহণ করেছি পৈতৃক সূত্রে, এটাই কি শ্রেষ্ঠ, এটাই কি আমার অনুসরণ করা উচিত? আমি স্টাডি শুরু করলাম এবং সমস্ত ধর্মগুলি স্টাডি করলাম। যে জায়গাটা ইসলাম আমাকে আকৃষ্ট করলো, সেই জায়গাটা হচ্ছে ইসলাম আমার ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত আমার জীবনের যতগুলি পার্ট আছে সবগুলি সম্পর্কে নির্দেশনা দিচ্ছে ইসলাম। এমনকি আমি যখন ওয়াশরুমে যাচ্ছি সেইটাও আমি কিভাবে যাব, সেখানে আমার করণীয় কি, কিভাবে করতে হবে তার নির্দেশনাও দিচ্ছে ইসলাম। আবার একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমার অর্থনীতি কিভাবে আমি পরিচালনা করব তার নির্দেশনাও দিচ্ছে ইসলাম। অতএব ইসলামে রাজনীতি আছে। আরেকটা হইল রাজনীতিতে ধর্ম। রাজনীতিতে ধর্ম মানে কি? আমি ইসলামী অনুশাসন মানি না, ইসলামের করি না, কিন্তু নির্বাচন আসলে আমি বলি মদিনা সনদ অনুযায়ী দেশ চালাবো, মাথায় একটা টুপি লাগাই দেই, মাথায় একটা পট্টি লাগাই, তসবি নিয়ে ফেলি, মানে মৌসুমি নির্বাচনী মৌসুমি আচরণই করি। গতকাল আমাদের শ্রদ্ধেয় সালাউদ্দিন আহমেদ সাহেব উনি যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যে একটা কথা ছিল যে আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি। মদিনার ইসলামে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় ছিল। আরেকটি ছিল মওদুদির ইসলাম আমরা চাই, সেটার বক্তব্য মওদুদির যারা অনুসারী তারা জামায়াত ইসলামের কথা বলে। মদিনার ইসলামে রাষ্ট্র ব্যবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, এবং তিনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালনা করেছেন। পবিত্র কোরআনের একটি আয়াত আছে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা এর কোরআনের আয়াত, সুনির্দিষ্ট কোরআনের, আপনি খুলে দেখবেন, যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার কার্য ফয়সালা করে না তারা জালেম, তারা ফাসেক, তারা কাফের। জানি আমি। তো মদিনা সনদ অনুযায়ী যারা ইসলামের কথা বলবেন, আমরা আশা করব এটা নির্বাচনী জনসভায় থাকবে না। আমরা তাদের রাষ্ট্রীয় আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে কি তারা এটা ফলো করেন? তারা সুস্পষ্টভাবে বলেছেন যে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না। বক্তব্য আমরা পেয়েছি যে যা আপনারা যারা ইসলামী শরিয়ায় বিশ্বাস করেন আপনারা করেন, আমাদেরকে কেন বলেন? তো যারা ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ব্যাপারে সুনির্দিষ্ট সুস্পষ্ট বক্তব্য রাখছেন, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলছি, তখন যদি তারা বলেন যে আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি, মদিনার ইসলাম কিন্তু খণ্ডিত না, ইসলাম কিন্তু একটা পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, মানুষকে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা দিনের ভিতর প্রবেশ করো পরিপূর্ণভাবে, এক পা বাহিরে এক পা ভেতরে নয়। অতএব আমরা যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা বিশ্বাস করে, আমরা মনে করি জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য, আমাদের শান্তি, ইহকালীন শান্তির জন্য এবং পরকালীন মুক্তির জন্য আমাদের সামনে যে জীবন আদর্শটি আছে ইসলাম, এটা আমরা শ্রেষ্ঠ মনে করি। কেউ মনে না করতে পারে, আমরা তাদেরকে দাওয়াত দিই, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি, ইসলামের সৌন্দর্য উপস্থাপন করি এবং বলি যে এটাকে যদি সবাই অ্যাকসেপ্ট করে নেয় তারা ইহকালীন শান্তি পাবে এবং পরকালীন মুক্তি পাবে। জি, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি হেলাল ভাইকে দিয়ে শেষ করতে চাই খুব সংক্ষেপে, যদি হেলাল ভাই করে আমি ওনার বলেন প্রশ্ন, কারণ কি সময় তো নেই। প্রশ্ন না, আমি এনসিপির বিষয়ে আমি আপনার একটি না, উনি ইসলাম নিয়ে এবং আমাদের সালাউদ্দিন ভাইকে নিয়ে অনেক কথা বলছি ইফতেখার, এই কিছু এক কথা আবার টাচ করা উচিত। জি, একটু সংক্ষেপে টাচ করা উচিত যে মদিনার ইসলাম বলে কোনো ইসলাম নেই। যেই বলে থাকুক ইসলাম, দ্য হোল ওয়ার্ল্ড, মদিনার ইসলাম, মক্কার ইসলাম, বাংলাদেশের ইসলাম, সৌদি আরবের ইসলাম বা ওনাদের ইসলাম, এরকম কোনো ইসলাম নেই। ইসলাম ইজ ওয়ান, মডেল ইজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা বলা হচ্ছে যে এই যে রাজনীতিতে ইসলামের রাজনীতি আছে কি নেই, এটা একটা কোশ্চেন করছেন। রাজনীতি থাকে, এখানে রাষ্ট্র থাকে, থাকে না? আধুনিক রাষ্ট্র ব্যবস্থা চালু হয়েছে সক্রেটিসের সময়, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা চালু হয়েছে নগর রাষ্ট্র হিসেবে সক্রেটিসের সময়, রাসূল ইসলামের জন্মেরও আগে। এখন ইসলামে রাষ্ট্রের কোনো ধারণা আছে কিনা, আমি বহু টক শোতে, বহু আলোচনায়, আমি অনেক ইসলামিক আলোচনায় আমি যাই, সেখানে আমি প্রশ্ন করি যে ইসলাম কোনো রাষ্ট্রের ধারণা আছে কিনা। কারণ ইসলাম উম্মা গঠন করে, কমিউনিটি গঠন করে, তার লক্ষ্য অননেস অফ গড, মনোথিজম যেটাকে বলে, যে এক আল্লাহর প্রতি এটা উম্মা গঠন করে। ইসলামে রাষ্ট্রের কোনো ধারণা নেই। যদি থাকে রাষ্ট্রের, তাহলে ইসলামকে আপনি খণ্ডিত করছেন, কারণ রাষ্ট্রের কিন্তু একটা বাউন্ডারি থাকে, তাই না? ইসলাম কি কোনো বাউন্ডারির মধ্যে আটকে রাখতে পারেন? ইসলামের কোনো বাউন্ডারি আছে? নো, নো বাউন্ডারিজ।
all over the world, all across the not only global, whole universe, ইসলাম চালু থাকবে। এটা আল্লাহ বলছে যে ইন্না দিনা ইনদাল্লাহ ইসলাম, এটা কি আছে না, আছে না, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। এটা অন্য একটা আলোচনা। এখন শরিয়া আইনের কথা বলছেন, শরিয়া আইন মানবে কারা? ওই উম্মার লোকজন, উম্মার লোকজন মানবে। আমি আপনি যে উম্মা গঠন করছি, যে ব্রাদারহুড গঠন করছি, এই উম্মার লোকজন শরিয়া আইন মানে উনি বললেন না যে বাথরুম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত যাবতীয় কার্য, কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম, অর্থাৎ সব কিছু আছে। সেই আইনটা মানবে কে? মানবে ওই যে মনোথিজমে যারা বিশ্বাস করে, অর্থাৎ যে উম্মা আমরা গঠন করব তারা। এখন একটা রাষ্ট্রে আপনার শুধু মদিনারা, যদি আমি রাষ্ট্র মনে করি না, ওটা মদিনার একটা চার্টার ছিল, যে এটা আমার ব্যাখ্যা, আমি কিন্তু কারোর সাথে দ্বিমত করছি না, যেটা চার্টার ছিল সেখানে বেধর্মী এবং ধর্মীয় লোকজন বিশ্বাসী অবশ্যই কীভাবে অবস্থান করবে। এরকম আমাদের রাষ্ট্রে বিভিন্ন ধর্মের লোকজন থাকে, সবাই যে এক আল্লাহ বিশ্বাস করবে, বা এক আল্লাহ বিশ্বাস করলেও তার পদ্ধতি, যেমন ধর্ম মানে ইসলাম না, ধর্ম মানে আপনার হিন্দু না, মানে সনাতন না, ধর্ম মানে খ্রিস্টান না, ধর্ম মানে আমি মনে করি আল্লাহ। আসলে এই বিতর্ক আলোচনা চলতে থাকবে, শেষ করতে হবে হয়তো দীর্ঘ সময় নিয়ে এটা নিয়ে আলোচনা করব ভবিষ্যতে। তারিক ভাই, আপনি বলতে যাচ্ছিলেন বোধহয়, খুব সংক্ষেপে একটু। সংক্ষেপে হচ্ছে ইসলামের রাষ্ট্রের ধারণা আছে, কারণ ইসলামে এমন কিছু বিধান আছে যেগুলি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এই বিধানগুলি আলোচনা বিতর্কের সময় যেহেতু নাই, ওই বিধানগুলি বাস্তবায়নই সম্ভব না যদি ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত না হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আমি সর্বশেষ এতটুকু বলবো যে হ্যাঁ, আমরা বর্তমান যে অবস্থা থেকে মুক্তির জন্য আসুন সবাই মিলে আমরা কল্যাণের পথে হাঁটি, আর কল্যাণ হচ্ছে ইসলাম। জি, আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।